খেপিয়ে বেড়ায় প্ল্যাটফর্ম এটা, আর খাপছাড়া মানেই তো সেখানে খ্যাপামি থাকবে, এটা স্বাভাবিক। আর সেই খ্যাপামির সঙ্গে সঙ্গে এই খ্যাপামির আবার রিলঞ্চ হচ্ছে, মানে খেপিয়ে বেড়ায় একদম নতুনভাবে আপনাদের সামনে। সেটা আপনি এই সব কিছু দেখলেই বুঝতে পারছেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে আজকে মানে যার সাথে আড্ডা দেব, সেই মানুষটা আমার ঘরের কাছের মানুষ, ঠিক আছে, আমার পাড়ার মানুষ, তার আমার শহরের মানুষ। আর তার সঙ্গে সঙ্গে সেই মানুষটা যা যা করেন, মানে এত কিছু করেন, তার থেকে একটা দুটো বিষয় আমি করতে পারি, বাকিগুলো করতে পারি না। তো যেটা পারি না সেটার জন্য ইন্টারেস্ট আরও বেশি, আর যেটা পারি এই সমস্ত কিছু নিয়ে আজকে আড্ডা হবে খেপিয়ে বেড়াতে। আমাদের সঙ্গে থাকছেন কুশল ভট্টাচার্য। কুশলদা, তোমাকে আজকে আমাদের খেপিয়ে বেড়ার এই প্ল্যাটফর্মে। আমরা ভীষণ একটা জাস্ট গল্প করতে করতেই হবে, আর খিদে পেলে তুমি শুধু আমার একটু বলো, আমাদের একটা খাবার দাবারও আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এই সমস্ত কিছু তো থাকলে এইবার তুমি বলো। আমি যেটুকু শুনছিলাম যে অ্যাটলিস্ট কুশল ভট্টাচার্য আমাকে ফার্স্টই খাপছড়া থেকে কৌশানী আর প্রিয়ঙ্কর বললো শ্রীরামপুর থাকে, ঠিক আছে। আমি বললাম শ্রীরামপুর কুশল ভট্টাচার্য, করতে করতে মোটামুটি এটাই হয়, বাড়ির পাশের মানুষকে আমরা চিনতে পারছি, চিনি না আর কি। তো তারপর মোটামুটি কিছুটা জানলাম তোমার থেকে সোশ্যাল সাইটে, কিন্তু এসে তোমার সম্বন্ধে আরো অনেক বেশি কিছু জানলাম। এইবার আমাদের যারা দর্শক তাদেরকে জানাতে হবে যে কেন আমরা দুই খ্যাপা মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি এবং আপনাদের সময়টাও নিচ্ছি, ঠিক আছে? আপনিও দেখছেন, নেট খরচ করছেন, আমাদেরকে দেখছেন। কুশলদা, এক কথায় যদি তোমাকে বলতে হয়, তোমার খ্যাপামির একটু বৃত্তান্তগুলো বলো। খ্যাপামির বৃত্তান্ত বলতে অনেকগুলো পার্ট আছে যেখানে আমরা মানে আমি নিজেকে এক্সপ্রেস করি, বা যে কোনো খ্যাপামির মূলেই বোধহয় এই অংশগুলো থাকে যে একটা মানুষ তার রেগুলার যে একটা ডায়াফ্রেম রয়েছে সেটা থেকে একটু বেরিয়ে কিছু একটা করতে চাইছে, বা রাদার কিছু একটা বলতে চাইছে। অর্থাৎ তার যে বলার কথাটা সেটা সে তার সোকল্ড স্কেডিউল থেকে বেরিয়ে কিভাবে বলছে। সো দেয়ার ক্যান বি মাল্টিপল অ্যাভিনিউজ, আই ওয়ার্ক অন মাল্টিপল অ্যাভিনিউজ। এমনিতে পরিচয় বলতে কিছুই নেই, আমি একদম ছাপোষা মধ্যবিত্ত মানুষ এবং তার সাথে চাকরি বাকরি করি, যেটা স্বাভাবিক পরিচয়। কিন্তু তার বাইরে গিয়ে কি কি করি, তুমি একটা তালিকা দিতে বলেছো, তালিকাটা দিলে একটু লম্বা হয়ে যাবে, কিন্তু সেটা আমি বলবো না। আমি একটু ছোট করে 3-4টে পয়েন্ট বলি। 1 নম্বর হচ্ছে আমি একজন চিত্রশিল্পী, আমি বহুদিন ধরে ছবি আঁকি। 2 নম্বর হচ্ছে আমি বইয়ের জগতের সাথে খুব ডিপলি অ্যাসোসিয়েটেড, প্রচ্ছদ শিল্পী হিসেবে এবং ইলাস্ট্রেটর হিসেবে। 3 নম্বর হিসেবে বলতে পারি যে লেখক হিসেবে একটু একটু দুর্নাম আছে। অর্থাৎ আপাতত বাজারে ওই 4-5খানা বই বেরিয়েছে, কিছু অনুবাদের কাজ করেছি, আর ওই ফেসবুকে লেখালেখি করি। এটাকে বললেই অনেকটা বলা হয়। এটার ছাড়া চিত্রনাট্য লিখি, থিয়েটার করি, টুকটাক তোমার মতন অ্যাঙ্কারিং করি, দ্যাটস অল। আর কিছু বলার নেই। মানে এরপর আর কিছু খ্যাপামির থাকতে পারে বলে আমার তো ধারণা নেই। হ্যাঁ, মানে আমি এরকম খ্যাপামি করতে পারলে বলতে যেতাম, হ্যাঁ, এত কিছু যদি জানতাম। তো কুশলদা, একটা বিষয় বলো যে লাইক আমরা না যখন কেউ একটু অন্যভাবে আসতে চাই, মানে আমাদের তো ছোট থেকে একটা 2-2-4-এর জীবনকে রেডি করে দেওয়া হয় এবং সেটা আমাদের বাড়ি থেকেই তৈরি হয়, বাবা মারাই তৈরি করে, ওটা করতে হবে, ওটা করতে হবে। আর ওটার বাইরে গিয়ে যদি কিছু করতে যাই, তখন পাশের বাড়ির ছেলের উদাহরণ দেওয়া হবে বা মেয়েটির উদাহরণ দেওয়া হবে, ও কিন্তু এরকম করে না, ও কিন্তু ঠিক 5টায় সন্ধ্যাবেলা পড়তে বসে 11টা অবধি পড়ে। এবং আমাদের ছোটবেলায়, এটা তুমি নিশ্চয়ই মানে জানবে যে মানে এটা তুমি ফেস করেছো রাদার, যে কে কতক্ষণ পড়তো সেটা নিয়ে একটা প্রতিযোগিতা হতো, মানে কে রাত জেগে পড়ছে। এখন যেমন ফেসবুকের জন্য সবাই রাত জাগে, সেটা অন্য কথা, কিন্তু সেই সময় আমাদের তো ফেসবুকটা ছিল না। রাত কে কতক্ষণ জাগ, যেমন পরের দিন আমি এরকম আলোচনা শুনেছি, 2 মায়ের আর কি আলোচনা হচ্ছে, আমার ছেলে কালকে 3টে পর্যন্ত, এবার উনি একটু ঘাবড়ে গেছেন, ওনার ছেলে হয়তো 2টোয় শুয়ে পড়েছে, ঘুম পেয়েছে বেচারি, কি বলবে এবার, ওটা কখনো 4টে হয়ে গেল, এরকম একটা ব্যাপার স্যাপার চলে। তো ঘটনা হচ্ছে এই সিস্টেমের বাইরে আসার এই সাহসটা তোমাকে কে পাইয়েছিল? আমার মনে হয় সাহসটা কাউকে দেওয়া হয় না, এই সাহসটা নিজে থেকে নিয়ে নিতে হয়। মানে সাপোজ তোমার একটা কিছু করার আছে, সেটা তোমার ওই রেগুলার যে একটা শিডিউল আছে সেখান থেকে বেরিয়ে তুমি কিভাবে করবে, তার জন্য কেউ তোমাকে ইন্সপায়ার করবে না। না তোমার ফ্যামিলি করবে, না তোমার অফিসের লোকজন করবে, না তোমার বিজনেসের লোক, কেউই তোমাকে আলাদা করে ইন্সপায়ার করবে না বা ফ্যান করবে না। বাট ইট হ্যাজ টু কাম ফ্রম উইদিন। মানে আমি যদি এই প্রোগ্রামের শীর্ষক যেটা, সেটা হলো খেপিয়ে বেড়ায়, সেই অর্থে আমি যদি বলি যে রবীন্দ্রনাথের ডাকঘর, তো ডাকঘর একটা লাইন আছে যে মাধব দত্ত যখন অমলের যিনি পালক পিতা ছিলেন, যখন ঠাকুরদা আসছেন, ঠাকুরদাকে বলছেন যে তোমার তো কাজ হলো ছেলেদের খেপিয়ে বেড়ানো। অর্থাৎ এইভাবে একটা মানুষ যে কিনা সোজা পথে চলার, সোজা পথে পড়াশোনা করবো, সোজা পথে চাকরি করবো, সংসার করবো এবং জীবনটা শেষ হয়ে যাবে, এই যে একটা গড়পড়তা ট্র্যাক,
এর থেকে বেরিয়ে, এর থেকে খোল নলছে ভেঙে যে একটা মানুষ নিজেকে এক্সপ্রেস করবে বা একটা কিছু ভাববে, সেটা প্রফেশনালি হতে হবে তার কোনো দরকার নেই, কিন্তু সেটা হতে হবে। সেই হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবারে কোনটা কার ক্ষেত্রে কিভাবে হবে, নো ওয়ান নোজ। কেউ সেটাকে প্রফেশনালি একটা এক্সেলেন্সের জায়গায় নিয়ে গেল তোমার মতন, আবার কেউ সেটাকে হয়তো সেরকম এক্সেলেন্সের জায়গায় না নিয়ে গিয়েও সে তার মতন করে করছে, অ্যান্ড হি ইজ লিভিং উইথ ইট। এই যে বেঁচে থাকা, অর্থাৎ নিজেকে কি বলবো, একটা রিডিফাইন করা, এইটা খুব ইম্পর্টেন্ট। সেটা যে কোনো কাজের থ্রুতেই হতে পারে, সেটা ছবি আঁকা, কারোর ক্ষেত্রে আবৃত্তি হতে পারে, কারোর ক্ষেত্রে পাঠ হতে পারে, কারোর ক্ষেত্রে ফটোগ্রাফি হতে পারে, কারোর ক্ষেত্রে কুকিং হতে পারে, মিডিয়ামটা আলাদা আলাদা হোক না, কিন্তু এই যে ইন্সপিরেশন বা ভেতর থেকে একটা কনস্ট্যান্ট একটা কড়া নাড়ার মতন একটা ব্যাপার, যে কিছু করো। শ্রী রামকৃষ্ণদেবের কথা, উনি বলেছিলেন যে জন্মেছিস যখন একটা আঁচড় রেখে, এই আঁচড় রাখার ব্যাপারটা, এটা বোধহয় খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরো এই আমাদের মাথায় যাদের একটু খ্যাপামিটা বেশি কাজ করে, তার ফলতেই আমরা আজকে এই টেবিলে বসেছি এবং খাপছাড়া আমাদেরকে এই প্ল্যাটফর্মে সুযোগ দিয়েছে বসবার জন্য। এবার তুমি বলো যে আমাদের এই খ্যাপামিটাকে না এস্টাবলিশ করবার জন্য, এটা এস্টাবলিশ করতেও কিন্তু অনেক সময় লেগেছে। কথাটা আমরা হয়তো বলছি খ্যাপা, লোকে ভাবছে খ্যাপা এরকম একটা, কিন্তু ঘটনা যে খ্যাপামির মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। হ্যাঁ, ঠিক যেমন তুমি অমল দোয়েলের কথা বললে, ওই যে খ্যাপামিটা একজনকে অন্য পথে চালনা করা, তাকে অন্য দিশা দেখানো। ডাক্তার যখন বলছে সব বন্ধ করে রাখুন, তার হাওয়া লেগে যাবে, সে বলছে ওই সব খুলে রাখো। এই যে একটা বৈপরীত্য এবং এস্টাবলিশ করা, আমি বলছি আমাদের অনেক ক্ষেত্রে হয় দেখবে একটা ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর একটা প্রবণতা থাকে। হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে যতক্ষণ না সেটা এস্টাবলিশ হচ্ছে, লোকে প্রচুর বলছে যে কি করছিস, কেন করছিস, কেন ঘরের মানে এটা করছিস। এইটা তুমি কখনো মানে ফেস করেছো বা মনে হয়েছে? ধরো কখনো ধরো তুমি ছবি আঁকছো, ঠিক আছে, ছবি আঁকতে আঁকতে কখনো মনে হলো যে আমি আচ্ছা আমি হয়তো ইকোনমিক্যালি ছবিটা দিয়ে আমার হয়তো বিরাট কিছু এক্সিবিশন হচ্ছে না, আমি কথার কথা বলছি, কখনো আমার তো এইখানে এক্সিবিশন হলো না, আমার তো ওখানে এক্সিবিশন হলো না, তাহলে কি আমি ছবি আঁকা সফল হচ্ছি না? তাহলে কি যে এত প্যাস্টেল, এত কিছু, এত ক্যানভাস, এত সময়, এতটা শিখেছি, এতটা করছি, এটা কি ঘরের কে বোনের মোষ তাড়ালাম? তোমার ঠিক এই প্রশ্নের উত্তরটাই আমি আগের বারে যেটা দিয়েছি, সেটা হচ্ছে যে সবকিছুকে যে খুব পেশাদারিত্বের সাথেই একটা বিরাট জায়গায় পৌঁছতে হবে বা সেটার থেকে আমি অর্থনৈতিক বেনিফিট পাচ্ছি সেই জায়গায় পৌঁছতে হবে, তার কোনো মানে নেই। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু সেই কাজটা হওয়া চাই, সেই কাজটা থামলে চলবে না। এবারে সেটাকে তুমি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবে বলবে কিনা বলতে পারো, মানে এই আলোচনায় যদি আমরা দুজন বাঙালি বসে আছি, কিন্তু ঠিক এখানে যদি একজন অবাঙালি বসে থাকেন, মানে আই এম 100% শিওর সে তোমার কথার সাথে বা আমার কথার সাথে একেভাবেই সায় দেবেন না। কারণ তাদের কাছে এই আমি যে কাজটা করছি তার এগেইনস্টে যদি আমি অর্থ না পাই, তাহলে সম্পূর্ণ সময় নষ্ট। কিন্তু বাঙালির কাছে সেটা সময় নষ্ট নয়, বাঙালির কাছে সেটা নিজেকে রিডিসকভার করা, পুনরাবিষ্কার করা। তো তাকে তুমি জিনিয়াস বলো, তাকে তুমি পাগল বলো, তাকে তুমি বোনের মোষ বলো, ডাজন্ট ম্যাটার। বাট হোয়াট ম্যাটার ইজ তোমার বলার কথাটা, তোমার করার কাজটা তুমি করে যেতে পারছো কিনা, সেটা একটা মানুষকে কোথাও হলেও ছুঁচ্ছে কিনা। এই যে এত এত বই বেরোচ্ছে, বইমেলা কলকাতায় হচ্ছে, এত লেখক, আমি নিজেও অল্প বিস্তর লিখেছি, আমার কিছু বই বেরিয়েছে। তো আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি হয়তো ধরো কলকাতা বইমেলায় ঢুকছি, কেউ হয়তো দূর থেকে এসে বললেন আপনি কুশল দা না, আচ্ছা আপনার ওই যে লেখাটা আমি পড়লাম, ওই যে ক্যারেক্টারটা, কিছুই না, এটা আমাকে অর্থনৈতিকভাবে কোনো বেনিফিট দিল না, কিন্তু ওই যে একটি মানুষ যাকে আমি চিনি না, ফেসলেস পিপল, কোনো একটা গলি, কোনো একটা গ্রাম, কোনো একটা মফস্বলের ভেতরে বসে সেই বইটা, সেই জায়গাটা পড়ছেন এবং সেটা তাকে আন্দোলিত করছে, সেটা তাকে ভাবাচ্ছে, এটা যখন তিনি আমার কাছে কনভে করলেন, তার আনন্দটাই না একদম আলাদা। এটা অদ্ভুত আনন্দ, অদ্ভুত প্রাপ্তি। এবং এই প্রাপ্তিটা কি টাকায় মেজার করা যায় আমি জানি না, হয় না। আমার মনে হয় সব প্রাপ্তি টাকা দিয়ে হয় না, সব প্রাপ্তি আপনার বাড়ির গ্যারেজে কত বড় আপনি গাড়ি কিনছেন সেটা দিয়ে হয় না, সব প্রাপ্তি আপনি কত টাকার এসআইপি করছেন এটা দিয়ে হয় না। বিশ্বাস করুন, আজকে যখন আমরা এই শুট করছি, বাইরে না অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। এরকম একটা বৃষ্টির সময় আপনি ধরুন আপনার বাড়ির বারান্দাটায় একটা চায়ের কাপ নিয়ে, আমাদের এখনো কফিটা আসেনি, ব্রেকে আসবে, সেখানে আপনি গলা ছেড়ে দুকলি গান গাইতে পারেন, নির্দ্বিধায় গাইতে পারেন, যেমন এখন কুশলদা গাইবে, একটু নির্দ্বিধায় দু লাইন গান আমরা শুনতে চাই। হ্যাঁ, সেখানে সুর একটুখানি অসুর, ভীষণ সুরে গায় মানুষটা, হ্যাঁ ওই রকম বলছে। তো আমরা এই ছোট্ট গানটা রেস ধরে, আপনি একটা ব্রেক নিন ছোট্ট করে, আমরাও একটা ব্রেক নিই,
তারপর ফিরে আসছি আবারও খেপিয়ে বেড়ায় জাস্ট একটু পরে। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। আজকে আমরা এসেছি বোহো আমিগো ক্যাফেতে। ইনিশিয়ালি উই স্টার্টেড দিস ক্যাফে অ্যাজ আ মেক্সিকান থিম দিয়ে স্টার্ট করেছিলাম। থিমটা ওরকমই আছে, কালারফুল অ্যান্ড মেক্সিকান ভাইবস দিয়ে একদম, মানে একটা চিলি থিমস আছে। বাট দেন মেনু আমাদের কিছু বাঙালি জনার্সও আমরা রেখেছি, তার সাথে সাথে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এগুলোও আছে, বাহ। ওরিয়েন্টালও আমাদের ইন্ট্রো আছে। এইসব মিলিয়েই বোহো আমিগো। আসতে হবে বোহো আমিগোতে, আমাদের ক্যাফেতে আসুন সবাই, ডেফিনেটলি ট্রাই করুন। এরকম ইনোভেটিভ ডিশেস আরও অনেক আছে ডিশেস। এটা আমাদের বিকে ব্লকে, সল্ট লেক সেক্টর 2-তে, বিকে 313, গুগলে দেখতে পাবেন বোহো আমিগো ক্যাফে অ্যান্ড ডাইনার। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশনে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশনের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184, আরেকটা নাম্বার হলো 9831251464। আমরা ফিরে এলাম, আমরা কোথাও যাইনি, কারণ আমরা এত তাড়াতাড়ি যেতে চাইও না। এইবার যে বিষয়টা সেটা হচ্ছে যে
হালকা খিদেও পেয়েছে, আমি বলেছি হ্যাঁ, একটু 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 খিদে একটু তো পেয়েছে, একদম। খাবার দাবার আসছে, কারণ খাবার না থাকলে আর পাগলামিটাও হয় না। এই এই একটা অদ্ভুত কথা মনে পড়লো কুশলদা, এই দেখো আমাদের আড্ডা দিতে দিতে কিন্তু খিদে পেলো, তার মানে পেট কিন্তু কিছু শোনে না, রাইট? একেবারে। হ্যাঁ, তো এইবার ঘটনাটা হচ্ছে যে লাইক ধরো তুমি থ্যাংক ইউ। একটা স্পেসিফিক টাইম, একটা দিনের একটা বড় সময় চাকরি করছো, তোমার ইলাস্ট্রেশনের দিকটায় তোমার তুমি যেটা করছো মানে বাই প্রফেশন মেন, আমরা যদি ওইভাবে ধরি নাকি? না, বাই প্রফেশন আমার সেটা নয়। বাই প্রফেশন আই ওয়ার্ক ফর আ হোটেল ব্র্যান্ড, ওকে, যাদের সারা ভারতবর্ষে হোটেল আছে। এই মানে এটাও আমি 5 তারা জানতাম না, হোটেল, তো তার ব্র্যান্ডের দিকটা আমি দেখি, তো সেটা তার একেবারে branding এর আলাদা দিকটা, সেটা একটা- নট ব্র্যান্ডিং। ব্র্যান্ড আর ব্র্যান্ডিং দুটো জিনিস আলাদা। হ্যাঁ। মানে ব্র্যান্ড মানে হলো ধরো এই যে আমরা একটা ক্যাফেতে বসে আছি, তো এর যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, যে Absolutely. ভ্যালুটাকে আমরা বিল্ড আপ করছি থ্রু দিস প্রোগ্রাম, True. তো সেই ব্র্যান্ড ভ্যালুটা তো প্রতিটা ব্র্যান্ডের ক্ষেত্রে হয়, মানে প্রতিটা জিনিসের ক্ষেত্রে হয়। Absolutely. তো সেইটাকে তুমি কিভাবে এস্টাবলিশ করবে দিনের পর দিন, তুমি কি কি পথে গিয়ে সেটাকে মানুষের সামনে তুলে ধরবে, সেই জায়গাটা হলো ব্র্যান্ডিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, যেটা আমি দেখি। তো এর আগে আমি আনন্দবাজার পত্রিকাতে দীর্ঘদিন কাজ করেছি, তো Right. সেই সূত্রে ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, কমিউনিকেশন এগুলোর সাথে আমার একটা খুব গভীর একটা আত্মিক বন্ধন রয়েছে। একদম, যেটা মানে আমি আরো খুব একটা দিক খুলে গেল কুশলদার ক্ষেত্রে এই বিষয়টা। আমি মানে এটা হচ্ছে আমাদের খ্যাপামির মজা, এবং এটা হচ্ছে খাপছাড়ার যে কোনো কাজের মজা, যে আমরা কাজ করতে করতে পুরোটাই যে স্ক্রিপ্ট ছাড়া কাজ হচ্ছে, এটা তার প্রমাণ, ঠিক আছে? এটা তার প্রমাণ, আমরা কিচ্ছু মুখস্থ করে আসছি না। আচ্ছা, এইবার দ্বিতীয়ত হচ্ছে এই ধরো যেটা আমি বলতে যাচ্ছিলাম, মানে আমি খিদে দিয়ে কেন বলতে যাচ্ছিলাম, এই খিদেটা তো আমাদের দু রকমের থাকে, একটা আমাদের কাজের খিদে থাকে, আর একটা থাকে আমাদের পেটের খিদে, রাইট? এবার দেখি যে সামনে এত কিছু এসে গেছে, এটা দেখে একটা দৃষ্টি সুখ হচ্ছে, তারপর আমরা খাবো, পেটটাও ভরে যাবে, দারুণ একটা আড্ডা সেশন হবে, আমরা সবাইকে টাটা বেবি বলে চলে যাবো। কিন্তু এইখানে একটা বড়সড় কিন্তু আছে। আজকে তুমি আমি চাইলে দেখো আমরা এটা ক্যাপাচিনোটা পাচ্ছি, একটা ব্ল্যাক কফি পাচ্ছি, একটা ফাটাফাটি একটা চিকেনের রেসিপি পাচ্ছি, এটা পাচ্ছি একটা কারণে, কারণ তুমি একটা বড় সময় দিনের দাও তোমার প্রফেশনের জগতে, আমি একটা বড় সময় দিই রেডিওতে, একটা প্রফেশনের জগতে। তো তারপর কিন্তু আমাদের খ্যাপামিটা আমরা বাঁচিয়ে রাখি, তুমি বললে না, তার ফলত সেটা আমাদের এনক্যাশ না হলেও অসুবিধা হচ্ছে না, সেটা আমাদের কাছে মনের শান্তি হচ্ছে, রাইট? যে আমি একটা খুব ভালো ছবি আঁকছি, আমি খুব ভালো একটা গান গাইছি, আমি খুব ভালো একটা লেখা পড়ছি, আমি দুটো সিনেমা দেখতে গেলাম, রাত্রে মনে হলো আজকে ব্যাক টু ব্যাক দুটো সিনেমা দেখবো আমি, বা বাড়িতে বসে দেখলাম, যাই করি না কেন, খ্যাপামিটা বাঁচিয়ে রাখার জন্য চাকরি বা এই 2-2-4 জীবন বা 10টা-5টার জীবন কতটা ইম্পর্টেন্ট? ভীষণ ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। তুমি একটা কথা বলো, যদি তোমার প্রফেশনাল ব্যাকবোন না থাকে, তাহলে কি তুমি কোনো কাজকে এগিয়ে নিয়ে যেতে খুব লম্বা সময় অবধি পারবে না। আর শিল্পী, যদি কেউ শিল্পী হয়, শিল্পীর সবসময় একটা পৃষ্ঠপোষকতা দরকার হয়, যে জিনিসটা আমরা আগেকার দিনে দেখেছি। আমরা যদি বাংলার ইতিহাস দেখি, ভারতবর্ষের ইতিহাস দেখি, যে সমস্ত বড় বড় শিল্পীরা ছিলেন, তারা সঙ্গীতজ্ঞ হতে পারেন, মানে পেইন্টার, চিত্রকর হতে পারেন, লেখক হতে পারেন, তাদের কিন্তু পৃষ্ঠপোষকতা করার জন্য তখনকার যে রাজা বা জমিদার যারা ছিলেন, তারা তাদেরকে তুলে আনতেন, শোকেস করতেন। কিন্তু সেই শোকেসিংটা আজকের দিনে তো হয় না। আজকের দিনে তোমাকে বা আমাকে নিজের ঢাক নিজে পেটাতে হচ্ছে, আমাকে সোশ্যাল মিডিয়াতে বলতে হচ্ছে যে আমি এই কাজ করি, সেই কাজটা কারো ভালো লাগছে, কেউ লাইক কমেন্ট করছে, কারো ভালো লাগছে না। কিন্তু এই ব্যাপারটা তো খুব দরকার, কারণ প্রতিটা শিল্পী মাত্রেই চান যে তার কাজটা কোথাও না কোথাও মানুষ দেখুক, অর্থাৎ তিনি যাদের জন্যই কাজটা করছেন তাদের কাছে পৌঁছক। কিন্তু যদি সেটা না পৌঁছয়, তো তাহলে তার কাজের মানে রিটার্ন হিসেবে মানুষের যে হাততালিটা আসে, সেটা তো খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি না আসে, তুমি আমি থিয়েটার করি, আজকাল করি, মানে খুব বেশি দিন করছি না। তো যারা যাত্রা শিল্পের সাথে বা থিয়েটারের সাথে জড়িত, তারা জানে যখন ওই মঞ্চের অন্ধকার থেকে যখন ওই হাততালিটা উঠে আসে না, সেটা তার কাছে কতটা এনকারেজিং, যে আমি একটা ডায়লগ ঠিকঠাক ডেলিভারি করেছি, আমি একটা এক্সপ্রেশনকে ঠিকঠাক তুলে ধরতে পেরেছি। এইটা যদি আমি না পাই, তো তাহলে কোথাও আমার প্রচেষ্টাই থাকবে, 100 ভাগ থাকবে, কিন্তু সেটা খানিকটা আমার স্পিরিটটা ড্যাম্প হবে। সেই ব্যাপারটা যাতে না হয়, তার জন্য তো দরকার এবারে তুমি সাস্টেইন করবে কি করে। সাস্টেনেবিলিটি ইজ আ ভেরি বিগ ইস্যু। তাহলে তার জন্য আমাদের কিছু না কিছু তো করতেই হবে। এবারে তোমার করাটা, মানে তোমার পেশা আর তোমার নেশা, এই দুটো জিনিস যদি একসাথে চলে, তাহলে খুব ভালো।
অ্যামেজিং, যে কাজটা তুমি করছো সেই কাজটা তুমি ইকুয়ালি এনজয় করছো। অ্যাবসলিউটলি। অর্থাৎ আমি যদি ইকুয়ালি এনজয় করে একটা কাজ করি তাহলে তার যা আউটকাম হবে, আর শুধু ফরমাইশি কাজ করি যে অমুকে আমাকে একটা কাজ করতে বলেছে তার জন্য আমি করে দিয়ে দিলাম, তার এগেইনস্টে আমি কিছু True. টাকা পাবো, True. দুটো কাজের কি সমান হবে? কখনো হবে না। কখনো হবে না। তাই দুটো ইম্পর্টেন্ট, মানে আজকের দিনে দাঁড়িয়ে সাস্টেন করতে হলে তোমার একটা প্রফেশনাল ব্যাকবোন থাকাটা ইম্পর্টেন্ট, তার সাথে যে কাজটা তুমি শখে করছো বা নিজের জন্য করছো সেটাও কোথাও না কোথাও যেন তোমাকে মনিটারিলি সাপোর্ট করে, হয়তো পুরোপুরি নয় কিন্তু খানিকটা হলেও সাপোর্ট করে, তাহলে কিন্তু দুটো প্যারালাল লাইন অনেক দূর চলতে পারে। অ্যাবসলিউটলি। আজকের দিনে একটা শব্দ কুশলদা ভীষণ রকম ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভাইরাল। এবং এই ভাইরালের জন্য আমরা যা কিছু তাই করছি। হ্যাঁ, মানে হঠাৎ করে এই কফিটা খাওয়ার বদলে আমরা এখন এটা কফিটা মাথায় ঢেলে নিতে পারি। এই রিলটা এখান থেকে খাপছাড়ার পেজ থেকে ছেড়ে দিলে আমি বলছি একটা মিলিয়নস ভিউ হয়ে যাবে, দুজনে মিলে আমরা কফি ঢালছি মাথায়। ঠিক আছে, এই যে একটা চরম পাগলামির জায়গা চলে যাচ্ছে, এটাকে কিন্তু আবার খ্যাপামি বলা যায় না, তাই নয় কি? ভরতমুনির যে নাট্যশাস্ত্র আছে তাতে 9টা রস আছে, সেই 9টা রসের মধ্যে অন্যতম একটা রস হচ্ছে বিভৎস রস বা ঠিক। খাপছাড়া রস, যাকে আমরা রবীন্দ্রনাথ বাংলায় বলেছেন খাপছাড়া। তো এই খাপছাড়া কথাটার অর্থ কি, যে যেটা কিনা কোনো ব্র্যাকেটের মধ্যে যায় না, যেটাকে আমি না বলতে পারি যে সুন্দর, যেটাকে না বলতে পারি লাস্য, যেটাকে না বলতে পারি হাস্য, কিন্তু সেটা একটা খুব খাপছাড়া। এবার এই খাপছাড়া জিনিস, যাকে আমরা আজকের ভাষায় উইয়ার্ড বলছি, এই উইয়ার্ড জিনিসটা এই আজকের প্রজন্ম তাদের অনেকেরই খুব ভালো লাগে, কারণ সেটা একটা কোথাও তোমাকে একটা জার্ক দিচ্ছে, হঠাৎ করে একটা ধাক্কা দিচ্ছে, এবং সেই ধাক্কা থেকে আমরা বায়োলজিক্যালি জানি একটা ডোপামিনের একদম উৎসেচন আমাদের ভেতরে হয়, যার থেকে আমাদের নানা ধরনের এক্সপ্রেশন গুলো বেরিয়ে আসে এবং আমরা হঠাৎ করে হেসে ফেলছি বা কিছু করছি, মানে ওই মুহূর্তটাকে এনজয় করছি। কিন্তু ইকুয়ালি এটাও বুঝতে হবে যে সেটা কিন্তু খুব স্বল্পস্থায়ী। মানে আমি মাথায় ডিম ঢেলে বা কফি ঢেলে বা চা ঢেলে তাৎক্ষণিক কিছু ভিউজ পাবো, কিন্তু আমি জীবনে কোথাও পৌঁছতে পারবো না। অর্থাৎ আমার লক্ষ্যটা স্থির থাকা দরকার, এবং আমার ভাব আর রস, মানে আমি যদি নাট্যশাস্ত্রের কথাতে বলি, এই ভাব আর রস এই দুটো ফিক্স থাকা দরকার। এটা যদি ফিক্স থাকে বাকি সব কিছু নিজের নিজের মতন করে চলবে, কিন্তু এটা যদি ফিক্স না থাকে, শুধুমাত্র লোক ডাকার জন্য বা লোকের ভিউ কুড়ানোর জন্য আমি যদি কাজ করে থাকি, তাহলে কিন্তু সেই কাজ আমাকে কোথাও নিয়ে যাবে না লং টার্মে। মোটামুটি আমার একদম শেষের দিকের একটা উত্তর আমি পেয়েই গেছি। তো আমরা বোধহয় আমাদের এপিসোডেরও শেষের দিকে। আমি জাস্ট একটা কথা কুশলদাকে বল, কারণ আমরা না অলওয়েজ চাই খাপছাড়ার এই প্ল্যাটফর্মে আমরা চাই শুধু সময় ভরানো, শুধু আপনার জন্য একটা রিল করা, শুধু আপনার জন্য একটা এপিসোড করা নয়, একটা মেসেজ যেটা আপনি এতক্ষণ দেখার পর অ্যাটলিস্ট একটু মাথায় নিয়ে রাখতে পারেন যে হ্যাঁ, এটা তো আমারও এই কাজে লাগতে পারে। আমাদের উদ্দেশ্যটা কিন্তু কিছুটা হলে এটাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ধরুন আমরা তো দুজনেই একটা মোটামুটি একটা হালকা হলো একটা মিড এজের দিকে রয়েছি। না, আমি আর মিড এজে নেই, আমি একটু না না না, একদমই না, ওরকম ওটা একটু বেশি করে। ঘটনা হচ্ছে আরে 50 তো 70 তো লোকের লাইফ শুরু করছে। তো আমার বক্তব্য হচ্ছে একটু আমরা মানে একটু নিউ জেনারেশনকে, যারা এই বড্ড বেশি রিল আর ভাইরাল সর্বস্ব হয়ে যাচ্ছে, তাদের কাছে তোমার যদি দুটো একটা মেসেজ অ্যাটলিস্ট দাও যে কিভাবে না একটু লাইফটাকে ব্যালেন্স করা যায়। কারণ আমরা তো প্রচুর কাজ করি, মানে তুমি আমার থেকে অনেক বেশি কাজ করছো, এবং আমার বক্তব্য হচ্ছে এই যে এতগুলো কাজকে তুমি যে এত সুন্দর করে ব্যালেন্স করছো না, এখনকার যেটা হচ্ছে যে ব্যালেন্সটার ভীষণ অভাব হয়ে যাচ্ছে। এইটা তুমি একটুখানি জাস্ট যদি বলো, তাহলে আমরা একটু গরম কফির সঙ্গে একটা সুন্দর মেসেজ দিয়ে আজকের মতো মেসেজ বলতে কিছু আলাদা করতে পারে, কি করতে পারে। বাট আমার যেটা মনে হয় যে আজকের জেনারেশনের কাছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো পারপাসটাকে খুঁজে পাওয়া। মানে আমি কি, আমি কেন, আমি কোথায়, এই ব্যাপারটা যদি আমি রেগুলার নিজেকে কোয়েশ্চেন করি, মানে আজকের জেনারেশনে, মানে আমার ছেলেরাও বড় বড় হয়ে গেছে, ক্লাস 12-এ পরে, আমি ওদের মধ্যে যে ব্যাপারগুলো আমি দেখেছি, ওরা নিজেকে নিয়ে ভীষণ কনসিয়াস, নিজেকে নিয়ে, নিজের কোন দিকটাকে নিয়ে, নিজের আউটার অ্যাপিয়ারেন্সকে নিয়ে, আমার চুলটা ঠিকঠাক আছে তো, আমার ড্রেসটা ঠিকঠাক আছে তো, আমি ঠিকঠাক দেখতে লাগছি তো। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, আমি ঠিকঠাক দেখতে লাগছি চাইতেও বেশি ইম্পর্টেন্ট আমি ঠিকঠাক মানুষ হচ্ছি তো, বা আমি ঠিকঠাক মানুষ কি, বা আমার পারপাস কি জীবনে এটা করা। এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার হয়ে যায় যে আমি কে, আমি কেন, আমি কোথায়, তো এই WH ফ্যাক্টরগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে সবাই জানে যে তার কলটা কি, সে লাইফে কেন এসছে, তার তো একটা কল আছে। কল ছাড়া তো আমরা কেউ জন্মাইনি, দুম করে পৃথিবীতে জন্মে গেলাম না। প্রত্যেকের আসার একটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটাকে একটু খুঁজে বার করতে, একটু ভেতরে, নিজের ভেতরে একটু সার্চ করতে হবে,
তারপরে হি অর শি উইল গো থ্রু ইট, উইল ফেল থ্রু ইট অটোমেটিক্যালি। কিন্তু সে যদি বাইরেটাতেই আটকে থাকে যে আমার অ্যাপিয়ারেন্সটা কীরকম, আমি ঠিকঠাক কথা বলছি কিনা দেখ, না ওটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট আমার ভেতরের মানুষটা যেটা করতে চায় সেটা সে করতে পারছে কিনা, বা কতটা করেছে। এক জীবনে আর কতটা হয়, 10% হোক, 5% হোক, অনেক। এরপর সত্যি আর কিছু বলার থাকে না, শুধু একটাই কথা বলবো, মানে জীবনে ফোনের ফ্রন্ট ক্যামেরাটা তোর কত ভালো এটার বাইরে গিয়েও আমাদের লাইফে অনেক কিছু করার থাকে, এবং আমরা যদি একটুখানি চেষ্টা করি না সেগুলো, তাহলে বোধহয় আমরা সত্যি একটা ফ্লো পাবো, এবং এই ফ্লো পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাটলিস্ট দিনের শেষে আমাকে একাকিত্বে ভুগতে হবে না, অ্যাটলিস্ট কথায় কথায় আমায় ডাক্তারের কাছে ছুটতে হবে না, অ্যাটলিস্ট আমি আমার খুব ওই উঁচু ফ্ল্যাটটা থেকে নিচে নেমে 3-4 বার অ্যাটলিস্ট নিচে নামতে পারি। কারণ এখন এরকমও দেখা যাচ্ছে অনেককে যারা নাকি ফ্ল্যাট থেকে একবার নামেন, সপ্তাহে একবার নামেন। প্লিজ এটা করবেন না, মনের মধ্যে খ্যাপামিটা বজায় রাখুন। চূড়ান্ত মানে পাগলামি, খ্যাপামি, নিজের পড়াশোনা, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা, কে কি বললো জাস্ট ইগনোর করুন, নিজের মতো করে ভালো করে বাঁচুন, সৃষ্টিশীলভাবে বাঁচুন। আর আজকে তো শিখেই গেলাম কুশলদার কাছে, বা এটা অনেকটা মানে আমরা ফেসও করি যে সব সৃষ্টি কিন্তু আপনাকে পয়সা দেবে না। তাই পয়সার পিছনে ওইভাবে না ছুটে নিজের মনকে যেটা আনন্দ দেবে সেটা থাকা অনেক জরুরি। যে পয়সাটা আপনি বরং ওই সৃষ্টিটা থেকে পাচ্ছেন না, সেটা ডাক্তারের কাছেও দেখুন বেঁচে যাবে, কারণ আপনি খুব ভালোভাবে থাকবেন, ভালো মনে থাকবেন, অত শরীর খারাপ হবে না। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। খাপছাড়া সব সময় প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে আপনাদের সঙ্গে থাকার, আপনাদের জাস্ট বন্ধু হয়ে থাকার। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে, ভালো বন্ধু, ভালো মানুষ, নিজের মনের কথা বলার লোকের বড্ড অভাব। সেই অভাবের জায়গাটা, সেই ভ্যাকিউমটা খাপছাড়া পূরণ করতে চায়। খুব ভালো থাকবেন। টাটা। কুশলদা, তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আজকে আসার জন্য, এতটা টাইম দেওয়ার জন্য। থ্যাঙ্কস। এবং খাপছাড়াকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা করার জন্য। আমার মনে হয় যে খানিকটা করে মেসেজও যদি কারোর কাছে পৌঁছয়, যারা এই মুহূর্তে দেখছেন, তাহলেও কিন্তু অনেকটা কাজ হবে। ট্রু। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।